তো আজকের আলোচনাটা কিন্তু আর ৫টা সাধারণ খবরের মতো নয়। এটা একটা হাই স্টেকস জিওপলিটিক্যাল চেস গেমের গল্প, যেটা আমাদের চোখের সামনেই ঘটছে। ভারত কিভাবে এনার্জি বা শক্তিকে কাজে লাগিয়ে তার অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রতিবেশীর সাথে সম্পর্ককে নতুন করে সাজাচ্ছে, চলুন সেই দারুণ ইন্টারেস্টিং খেলাটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। সত্যি বলতে কি, মাত্র কয়েক মাস আগেও এই প্রশ্নটাই কিন্তু সবার মাথায় ঘুরছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল ভারত বোধহয় তার সবচেয়ে কাছের বন্ধুদের একজনকে হারাতে বসেছে। সবকিছু শুরু হয় আগস্ট ২০২৪-এ। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এই একটা ঘটনায় গোটা অঞ্চলের রাজনৈতিক সমীকরণটাকেই যেন পুরোপুরি ওলটপালট করে দিল। সরকারের পতনের পরপরই ঢাকার রাস্তায় তীব্র ভারতবিরোধী সেন্টিমেন্ট যেন ফেটে পড়ল। ভারতের জন্য এটা যে কত বড় একটা ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ ছিল তার বলার অপেক্ষা রাখে না। আর এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নিজেদের জন্য একটা বিশাল সুযোগ দেখতে পেল। তারা খুব তাড়াতাড়ি বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক ভালো করার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল যে ভারতের হাত থেকে খেলাটা বেরিয়ে যাচ্ছে, তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা পুরো হিসেব নিকেশটাই বদলে দিল। একটা মারাত্মক কূটনীতিক সংকট ভারতের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিল। এই দুটো ছবি দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে বাংলাদেশ, যে তার জ্বালানির প্রায় ৯৫% বাইরে থেকে আমদানি করে, মানে তারা মারাত্মকভাবে পরনির্ভরশীল। আর অন্যদিকে ভারত, যে ধীরে ধীরে এই অঞ্চলের একটা বড় এনার্জি এক্সপোর্টার বা শক্তি রপ্তানিকারক দেশ হিসাবে উঠে আসছে। এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই কিন্তু খেলার আসল মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর ঠিক এখানেই ভারত একটা নতুন ভূমিকায় চলে আসে, যাকে বলা হয় সুইং সাপ্লায়ার। মানে সহজ কথায়, যখন সারা বিশ্বে এনার্জি ক্রাইসিস চলছে, তখন যে দেশ তার প্রতিবেশীদের সাহায্য করার ক্ষমতা রাখে, সে কিন্তু অনেকটাই ডিপ্লোম্যাটিক অ্যাডভান্টেজ পায়। ভারতের হাতে ঠিক সেই ক্ষমতাটাই চলে আসে। তো এই নতুন ক্ষমতাটা হাতে পেয়ে ভারত কি করল? তারা নিল একটা দারুণ ৩ ধাপের স্ট্র্যাটেজি। আসুন এক এক করে এই চালগুলো দেখে নেওয়া যাক। এই ৩টি চাল ছিল: ১, যাকে দশকের পর দশক ধরে সন্দেহের চোখে দেখা হয়েছে, সেই বিএনপিকে কাছে টানা। ২, অর্থনৈতিক লাইফলাইন হিসাবে এনার্জি সাপ্লাই করা। আর ৩, ইতিহাসের সবচেয়ে সেন্সিটিভ অধ্যায়, মানে ১৯৭১-কে ব্যবহার করে পাকিস্তানকে কোণঠাসা করা। প্রথম চালটা ছিল সত্যি বলতে বিশাল বড় একটা জুয়া। ভারত বছরের পর বছর ধরে বিএনপিকে পাকিস্তানপন্থী আর জামায়াতের কাছের দল হিসেবেই দেখে এসেছে। কিন্তু নতুন পরিস্থিতিতে ভারত তার পুরনো পলিসি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সরাসরি বিএনপি সরকারের সাথে কথা বলা শুরু করে। এটা একটা খুবই সাহসী ডিপ্লোম্যাটিক মুভ ছিল। এরপর এলো দ্বিতীয় চাল, আর সেটা ছিল খুবই বাস্তবসম্মত। ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠালো ৭,০০০ টন ডিজেল। এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, এর পিছনে একটা বিরাট বড় বার্তা ছিল। আসল খেলাটা ছিল এই সাপ্লাইয়ের পেছনের মেসেজটা। ভাবুন তো, যখন কাতার সহ অন্য দেশগুলো জ্বালানি দেওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক সেই কঠিন সময়ে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো। এতে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বিপদের দিনে আসল বন্ধু কে। আর ফাইনালি তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী চালটা ছিল ঐতিহাসিক। ভারত ১৯৭১ সালের গণহত্যার প্রসঙ্গটা সামনে নিয়ে আসে এবং বাংলাদেশের জাস্টিস বা ন্যায় বিচারের দাবিকে সমর্থন করে। এই একটা মুভ পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ককে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয় এবং দুই দেশের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি করে। তো ভারতের এই পুরো প্ল্যানটার রেজাল্ট কি হলো? এই এনার্জি ডিপ্লোমেসি কি আসলেই কাজ করল? চলুন এবার সেটাই দেখা যাক। এই গ্রাফটার দিকে একবার তাকান। ইরান যুদ্ধের কারণে যে সংকট তৈরি হয়েছিল, তার মধ্যে ভারতের ডিজেল এক্সপোর্ট গত ৭.৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এটা পরিষ্কার দেখাচ্ছে যে ভারত কিভাবে এই অঞ্চলের এক অপরিহার্য শক্তি সরবরাহকারী হয়ে উঠেছে। চলেন এবার একটু সরাসরি তুলনা করে দেখি ভারত আর পাকিস্তান কি কি চাল দিয়েছিল। একদিকে পাকিস্তান শুল্ক ছাড় আর কিছু হাই লেভেল ভিজিটের অফার দিচ্ছিল, অন্যদিকে ভারত কি দিল?
ডিজেলের মতো একটা লাইফলাইন আর ১৯৭১-এর গণহত্যার মতো একটা ইমোশনাল সাপোর্ট। রেজাল্ট বোঝাই যাচ্ছে ভারতের স্ট্র্যাটেজি অনেক বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে। কিন্তু তার মানে এই না যে সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। সম্পর্কটা এখনও বেশ ভঙ্গুর, আর ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েই গেছে। এই টেবিলটা দেখুন, এটা হলো এখনকার কারেন্ট স্ট্যাটাস। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা এখনও একটা বড় চ্যালেঞ্জ হয়ে আছে। গঙ্গা জল চুক্তির রিনিউয়ালও খুব জরুরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজেল সাপ্লাইটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হয়ে উঠেছে, আর পাকিস্তানের প্রভাব অনেকটাই কমে এসেছে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা বেশ বড়সড় প্রশ্ন দিয়ে। ডিজেল বা এনার্জির মতো অর্থনৈতিক প্রয়োজন কি দুটো দেশের মধ্যেকার গভীর রাজনৈতিক আর ঐতিহাসিক ফাটলগুলোকে সত্যিই মেরামত করতে পারে? এর উত্তর বোধহয় একমাত্র সময়ে দিতে পারবে।